রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা, আর এই বিধানসভায় এবার জোর টক্কর। তার কারণ এই বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন এই এলাকারই প্রাক্তন বিধায়ক বা বর্তমান বিধায়ক রয়েছেন যিনি পার্থসারথী চট্টোপাধ্যায়। আর এবারে তার বিপক্ষে রয়েছে শাসক দলের দাপুটের তৃণমূল নেতা তাপস ঘোষ। আর তাই নিয়েই এখন রীতিমতো চলছে শাসক বিরোধী শিবিরের ভোট প্রচার। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন অর্থাৎ তাপস ঘোষ। দাদা, প্রথমেই কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। যে প্রশ্ন রাখবো, এতদিনের রাজনৈতিক জীবন, 26-এর নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার উপর ভরসা রেখেছেন, কি বলবেন এই নতুন করে প্রার্থী হয়েছেন? আমার 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস হওয়ার পর থেকে গোটা উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমি রাজনৈতিক সাংগঠনিক দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং আমি 2003 থেকে 2023 পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকেছি এবং আমি অন্তত দলমত নির্বিশেষে মানুষের কাজ করেছি। আমি কখনোই কোন মানুষটা সিপিএম, কোন মানুষটা কংগ্রেস, কোন মানুষটা বিজেপি আমি কখনো দেখিনি। আমার কাছে যখনই যে মানুষ অসুবিধায় এসে পড়েছে আমি তাদের পাশে দাঁড়িয়ে কাজ করেছি এবং তাদেরকে উপযুক্ত সম্মান মর্যাদা দিয়েছি স্বাভাবিকভাবেই। আর এই উত্তর পশ্চিম বিধানসভাটা আমার হাতে তৈরি সাংগঠনিক পরিকাঠামো, সেই নিরিখে দাঁড়িয়ে আমি এই সিট দিদি করি। একটা প্রশ্ন রাখবো যে এই এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ তো সমস্ত জায়গায় ঘুরছে, সাধারণ মানুষের মূল অভিযোগ কোন দিকটা রয়েছে এবং সেই দিকটা কতটা মনে হচ্ছে যে এবারের ভোটে কার্যকর হবে বা আপনার পক্ষে থাকবে? মানুষের কাছে গেলেই মানুষ বলছে যে 24 সালে আমাদের ভোট নিয়ে এখানে সাংসদ তৈরি হলো আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো, নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার হলো। তাহলে সেই নিরিখে দাঁড়িয়ে কি এমন আমরা অপরাধ করলাম 26 সালে অপরিকল্পিত SIR করে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন আমাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দিল। একমাত্র লড়াই করলেন ভোটারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, দিদি ভোটারদের বক্তব্য এই একটা চক্রান্তকারী বিজেপি। আর দিদি আমাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়েছে আর গ্যাসের যে মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকার করেছে, সেই নিরিখে দাঁড়িয়ে দিদির লক্ষ্মী ভাণ্ডার না থাকলে আমরা হয়তো কোনো মাসে একটা গ্যাসও কিনতে পারতাম না। দিদির লক্ষ্মী ভাণ্ডার না থাকলে আমাদের বাচ্চাদের আমরা টিউশন ফ্রিটাও কিন্তু আমরা দিতে পারতাম না। এবং সার্বিকভাবে যুবসাথী হওয়াতে যুবকদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ আর আমাদের দিদি বোনেদের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রচণ্ড সাড়া। তারা বলছে যে বাংলায় আমরা দিদিকেই আবার চাই, বাংলা বাঙালির পক্ষে দিদি একমাত্র লড়াই করে যাচ্ছে। আপনার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনার প্রতিপক্ষ হিসাবে বিজেপি যেরকম রয়েছে সেরকম CPIMও রয়েছে। আপনি আপনার প্রতিপক্ষ হিসাবে কাকে মনে করছেন? দেখুন, পলিটিক্সে নির্বাচনে যখন যারা দাঁড়ায় হিসাব মতো সবাই প্রতিপক্ষ হয়, এটাই আমি জানি। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দল, স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে যখন বিধায়ক আছে তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, উনি প্রথমে কংগ্রেস করতেন, পরবর্তীতে তৃণমূলে আসলেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ যাই থাক ওটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রতিপক্ষের মতো থাকবে, জনগণ তার জবাব দেবে 29 তারিখের অপেক্ষায়। এবারের ভোটে মার্জিন বা জয়ের লক্ষ্য কিরকম থাকতে পারে বলে মনে করছে? আমার ধারণা এবারকার নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের আনএক্সপেক্টেড রেজাল্ট হয়ে যেতে পারে। অস্বাভাবিক, যেটা মানুষ ভাবতেই পারছে না বা কোনো নেতৃত্ব ভাবতেই পারছে না, সেই ধরনের রেজাল্ট হয়ে যেতে পারে। সদ্য এরা, আমি আজকে ফুলিয়াতে গিয়ে শুনলাম অনেকের অ্যাকাউন্টে আবার সেই লোকসভা ভোটের সময় 20,000 25,000 করে টাকা দিয়েছে,
ইদানিং আবার 4,000 করে টাকা দিতে শুরু করেছে। সেই টাকাটা দেওয়ার ঠিক বোধহয় 2 দিন আগে বলে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি, আপনারা আমাদেরকে ভোটটা দেবেন। এটা নাকি লোকসভায়ও বলেছিল, বিধানসভায়ও সেটা শুরু করতে এই টাকাটা কিসের টাকা? জানি না, এটা কেন্দ্রের বিজেপি পার্টির ফান্ডের টাকা নাকি কালো টাকা, সেটা একমাত্র যেহেতু কেন্দ্রে ক্ষমতায় ওরা আছে ওরা বলতে পারবে। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, মানুষ আপনাকেই কেন ভোট দেবে, কেন মনে করছেন, যদি ছোট্ট করে বলেন? আমি তো সারা বছরই মানুষের সঙ্গে কাজ করি, আমি 24 ঘন্টা মানুষের পাশে থাকি, আমি 24 ঘন্টা মানুষের সঙ্গে কাজ করি। এটা তো আজকে নয়, এবং আমার হোল নাইট আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, এবং রাত্রেবেলায় আমাকে আপনারা 1টার সময় ফোন করলেন, দলের সাধারণ কর্মী সমর্থকরা পায়। স্বাভাবিকভাবেই মানুষের তো সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো মানুষের পূরণ হতে চলেছে। একদম শেষ প্রশ্ন রাখবো, যদি আগামীতে নির্বাচিত হয়ে আসেন সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কি কাজ করার ইচ্ছে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত কি কাজ হয়নি যার রীতিমতো সেটা পরিপূর্ণ করার ইচ্ছা রয়েছে? কাজ হয়নি বলে আর উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তেমন নয়। লাস্ট দিদি যেটা করলো, আমার পাড়া আমার সমাধান, একটা বুথে 10 লক্ষ টাকা করে দিল। সেই বুথের সাধারণ ভোটাররা ঠিক করলো যে সেই বুথের 10 লক্ষ টাকা তারা কি কাজ করবে। আর আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে রানাঘাট শহরে প্রাচীনতম রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা। রানাঘাট শহরে একটা সুইমিং পুলের খুব প্রয়োজন, সুইমিং পুল করা। আমাদের বিভিন্ন এলাকায় যে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করা। তাহিরপুরের মতো জায়গায় বিশেষ করে হাইড্রেনের মাধ্যমে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। বিনগরে আমার একটা অডিটোরিয়াম করার একটা ভাবনা আছে। কালীনারায়ণপুর এপার ওপার, এপারে আমাদের কালীনারায়ণপুর বলে, ওপারে আমাদের হালারপুর বলে। স্বাভাবিকভাবেই ওখানে একটা অন্তত পায়ে হাঁটা ফুট ব্রিজ অত্যন্ত প্রয়োজন, ওই ফুট ব্রিজটা করা। আর আমাদের রামনগর 1 নম্বর অঞ্চল রানাঘাট শহরের সঙ্গে যাতায়াতের যে হ্যাঙ্গিং ব্রিজটা, পায়ে হাঁটার ব্রিজটা, সেই ব্রিজটা বড় করে যাতে ছোট গাড়ি, 4 হুইলার গাড়িগুলো রানাঘাট শহরে যেতে পারে, সেই একটা পরিকল্পনা আমার মধ্যে আছে। বিনগরে একটা অডিটোরিয়াম, বিশেষ করে সুদূর আমাদের খিসমা এবং বারাসাত অঞ্চলে অঞ্জনা নদী মাঝখান দিয়ে গেছে, সেই অঞ্জনা নদীর এপার ওপারে এমন এমন গ্রাম আছে, এপার ওপারে যাতায়াতের খুবই অসুবিধা। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকমভাবে বাঁশের ব্রিজ করে দেওয়া হয়, এটা অত্যন্ত রিস্ক। আমার একটা ভাবনা চিন্তা আছে, ওখানে একটা সেইভাবে মানে কংক্রিটের ব্রিজ, অন্তত মানুষ যাতে পায়ে হেঁটে যেতে পারে সেরকম একটা ব্রিজ করা। আর তার সাথে সাথে বারাসাত খিসমাতে এটা করবো। আর ফুলিয়াতে একটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে একটা কলেজ, ফুলিয়াতে নবলাতে একটা ছোটোখাটো স্টেডিয়াম, আর আরবান্দি 1-এ আমার যেটা ভাবনা আছে একটা অডিটোরিয়াম। আর এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প যাতে সঠিকভাবে মানুষ পায়, সেটাকে আমার ভালো করে পরিষেবাটা যাতে পায়, সেটা আমার দেখার কাজ। যুব সমাজের জন্য কোনো চিন্তাভাবনা বা কর্মসংস্থান? যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিতভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আশা করি আগামী দিন 4র্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার যুবকদের জন্য, তো মাঝখানে যেমন এসএসসি পরীক্ষা হলো, তো প্রাইমারি হয়েছে, দিদি তো চেষ্টা করছে যারা প্রাইমারিতে যাদের চাকরি হয়, প্রচুর ছেলে মেয়েকে প্রাইমারিতে চাকরি দিয়েছে, এসএসসি শুরু হয়ে গেছে। আগামী দিনে আরও এই মাঝখানে বিভিন্ন বি গ্রুপ সি গ্রুপের পরীক্ষাটা হয়ে যাবে। আমার দিদির সেই পরিকল্পনাটা আছে। নিশ্চিতভাবে আশা করছি কেন্দ্রের সম্পূর্ণ অসহযোগিতার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সাথে, বেকার যুবকদের সাথে তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এতক্ষণ কথা বলছিলাম রানাঘাট উত্তর পশ্চিমে যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তাপস ঘোষের সঙ্গে। অডিটোরিয়াম অর্থাৎ খেলাধুলা, তার সঙ্গে সঙ্গে
ইনডোর কাজকর্ম বা খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক জগৎ, সব থেকে বড় কথা নতুন করে হরিচাঁদ গুরুচাঁদের নামে কলেজ এবং যোগাযোগ ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, সব ক্ষেত্রেই আগামী নির্বাচনে জয়লাভ করলে সমস্ত কিছুই হবে সম্ভাব্য বা সেগুলো বাস্তবিত। তবে কথায় বলে জনতা জনার্দন শেষ কথা বলে, তাই আগামী 4 তারিখে ভোট বাক্সতে জনতা জনার্দন কোন দিকে রায় দেয়, অর্থাৎ শাসক দলের পক্ষেই তাদের রায় থাকে কিনা, সেটাই এখন ভোট বাক্সকে দেখার বিষয়। নদিয়া থেকে রূপম রায়, কলকাতা টিভি।